তারা যখন ক্ষমতা আরোহণ করে 2021 সালে, তখন এক আফগানি যে মুদ্রা, সেখানে $1 বিপরীতে ছিল 130 আফগানি। 4 বছরে যেখানে সারা পৃথিবীতেই অর্থনৈতিক অনেক উত্থান পতন হয়েছে, সেই জায়গায় আফগানিস্তানের আফগানি মুদ্রা এখন $1 65 থেকে 68। শুধু দুটো আভ্যন্তরীণ সোর্স থেকেই তাদের রাষ্ট্রের যাবতীয় আয় নির্বাহ হচ্ছে। তারা ব্যাপকভাবে উন্নয়নমুখী কার্যক্রম, উন্নয়নমূলক প্রকল্প গ্রহণ করেছে। আফগানিস্তানের সীমান্ত দিয়ে একেবারে উজবেকিস্তান, আজারবাইজান, তুর্কমেনিস্তান, 4-5টা দেশ, আর আফগানিস্তানের মাঝখান দিয়ে একটা নদী প্রবাহিত হয়েছে, যেটা আফগানিস্তানের মূল নদী। এই আমু নদী থেকে তারা আফগানিস্তানের ভিতরের দিকে 280 কিলোমিটার ব্যাপী কৃত্রিম নদী খনন করার প্রকল্প হাতে নিয়েছে, এবং সেটা 80-90% কাজ শেষ। তাদের কথা হলো যে প্রায় বিগত 50 বছরে এই সমস্ত প্রকল্পগুলো শুধু আলোচনায় ছিল, কিন্তু কেউ সেগুলো হাতে নেওয়ার সাহস করে নাই। বর্তমান সরকার ক্ষমতায় এসে সেই ধরনের প্রকল্প তারা বাস্তবায়ন করছে, এবং তাদের টার্গেট হলো 30,000 মেগাওয়াট বিদ্যুৎ তারা উৎপাদন করবে। আভ্যন্তরীণ চাহিদা 12 থেকে 15,000, বাকি 15,000 তারা বাইরে সেল করবে, এবং আগামী 4 বছরের মধ্যে 6.5 লক্ষ বর্গ কিলোমিটার ব্যাপী আফগানিস্তানের প্রতিটি ঘরে ঘরে তারা বিদ্যুৎ সরবরাহ করবে। তারা ম্যাক্সিমামই সবাই শুধু পশতু ভাষাতেই তারা দক্ষ। মন্ত্রীরা অন্য ভাষা খুব একটা ব্যবহার করে না। কেউ কেউ যারা পাকিস্তানে পড়াশোনা করেছে তারা উর্দুতে স্বাচ্ছন্দ্য বা কিছু আরবি বুঝে, কিন্তু তাদের প্রত্যেকের দপ্তরে দোভাষী আছে। খুব ফ্লুয়েন্টলি এবং স্মার্টলি তারা ইংলিশ বলতেছে, এবং এই ইংলিশ যারা শিখেছে তারাও সব আলেম, কেউ মুফতি, কেউ মৌলানা সাহেব। তারা সব এই 2-4 বছরের মধ্যে খুব ভালো মানের ইংলিশ আয়ত্ত করে তারাই দোভাষীর কাজগুলো করতেছে। অর্থাৎ তাদের বিশ্বস্ত লোক ছাড়া সেখানে কেউ কাজ করতেছে মনে হলো না। আফগানিস্তান সফরের সংক্ষিপ্ত অভিজ্ঞতা, এক কথায় বলতে গেলে এটা একটা বর্তমান যে বিশ্ব ব্যবস্থা, রাজনৈতিক যে পরিস্থিতি জাতীয় এবং আন্তর্জাতিক অঙ্গনের, সেই ক্ষেত্রে আফগানিস্তান সফরটা মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টিকারী একটা সফর ছিল, এবং একদিক থেকে এটা চ্যালেঞ্জিং বিষয় ছিল। তো বরাবরের মতো আলহামদুলিল্লাহ চ্যালেঞ্জ নিতে আমি কখনোই খুব একটা বেশি ভয় পাই না, আল্লাহর মেহেরবানি। তো এক্ষেত্রেও আমার মধ্যে কোনো দ্বিধা এবং জড়তা কাজ করে নাই। আফগানিস্তান সফরের অভিজ্ঞতা খুব সংক্ষিপ্তভাবে বলাটা আসলে খুব কঠিন, কারণ সেখানে আমরা যা কিছু দেখেছি, যা কিছু অনুভব করেছি, বুঝেছি, একটা সমৃদ্ধ অভিজ্ঞতাই আমাদের হয়েছে। আফগানিস্তানে মৌলিক যে অভিজ্ঞতাগুলো আমাদের হয়েছে তার মধ্যে একটা প্রথম বিষয় তো হলো যে সেখানে ইসলামী শরিয়াকে অনুসরণ করে পূর্ণাঙ্গ শতভাগ ইসলামের মূলনীতি, কোরআন সুন্নাহর বিধিবিধানকে তারা ফলো করে আধুনিক যুগে একটা রাষ্ট্র ব্যবস্থা তারা পরিচালনা করছে, এবং এক্ষেত্রে ইসলামের বিধান পালনের ক্ষেত্রে কোনো ধরনের কম্প্রোমাইজ বা কোনো ছাড় দেওয়ার কোনো মানসিকতা তাদের মধ্যে নেই। এটা মৌলিক একটা কথা। তারা পরিপূর্ণই ইসলামী শরিয়া মোতাবেক যাবতীয় সকল কার্যক্রমই পরিচালনা করছে। এটা প্রথম একটা বিষয়। দ্বিতীয় যে বিষয়টা নজর কাড়ে সেটা হলো যে প্রায় 30 জনের কম বেশি মন্ত্রী পরিষদ, তার মধ্যে 90 বা 95%, 2-3 জন বাদে সবাই মাদ্রাসা পড়ুয়া আলেম, কওমি মাদ্রাসার শিক্ষা, মানে তারা শিক্ষিত, দেওবন্দি সিলসিলায় তারা পড়াশোনা করেছে। কেউ পাকিস্তান থেকে, কেউ আফগানিস্তান থেকেই তাদের পড়াশোনা। 2-1 জন আছে যারা হয়তো আরব বিশ্বেও পড়াশোনা করেছে। সম্পূর্ণ একটা সরকার ব্যবস্থাই পরিচালিত হচ্ছে আলেমদের মাধ্যমে। এটা হলো আর একটা দেখার বিষয়। তৃতীয় যে বিষয়টা এখানে লক্ষণীয় ছিল আমাদের জন্য, সেটা হলো সেই রাষ্ট্রের সকল বিধিবিধান, নিয়ম নীতি, নীতিমালা, ইভেন আন্তর্জাতিক পর্যায়ে তাদের যে চুক্তি এবং দ্বিপাক্ষিক যত চুক্তি হয় বা চুক্তি হয়েছে, এমনকি দোহা চুক্তি যেটা আন্তর্জাতিক অঙ্গনে খুবই পরিচিত এবং খুবই
একটা তাৎপর্যময় চুক্তি। এই সব বিষয়গুলো শতভাগ তারা কোরআন সুন্নাহর আলোকে, কোরআন সুন্নাহর মানদণ্ডে যাচাই করে তারপরে এই কার্যক্রমগুলো তারা পরিচালনা করে। এবং এটার জন্য সারা দেশ থেকে 34টা প্রদেশ থেকে বাছাইকৃত আলেমদেরকে নিয়ে, দেশের একেবারে শীর্ষ আলেমদেরকে নিয়ে মজলিসে শুরা আছে। মজলিসে শুরার অনুমোদন ছাড়া সেখানে কিছুই হয় না। আর এই মজলিসে শুরার মাথার উপর আছেন আমিরুল মুমিনিন। আমিরুল মুমিনিনের বিষয়টাও সেখানে খুবই বিস্ময়কর একটা বিষয়। গোটা জাতির মধ্যে তার প্রতি যে একটা ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা অভূতপূর্ব, এক কথায় বলতে গেলে প্রত্যেকটা মানুষ হৃদয়ের গহীন থেকে তাকে ভালোবাসে, তাকে শ্রদ্ধা করে এবং তার আনুগত্য করাটাকে নিজেদের জন্য জরুরি মনে করে। যার কারণে তাকে কেন্দ্র করে জাতির মধ্যে অভূতপূর্ব একটা ঐক্য সূচিত হয়েছে। এর বাইরে এগুলো তো রাষ্ট্রের মূল কাঠামোগত বিষয়। তারপরে সেই রাষ্ট্র 2021 থেকে 2025 পর্যন্ত প্রায় 4 বছরের বেশি তারা একটা পূর্ণাঙ্গ রাষ্ট্র ব্যবস্থা তারা পরিচালনা করছে। এই রাষ্ট্র ব্যবস্থা পরিচালনায় স্বাভাবিকভাবেই যে রাষ্ট্রের যে আর্থিক বিষয়, এটা তো অনেক বড় একটা চ্যালেঞ্জিং বিষয়। সেখানে সারা পৃথিবীর অসহযোগিতা তাদের প্রতি রয়েছে। পৃথিবীর কোনো রাষ্ট্রের সাথেই তারা প্রপার চ্যানেলে কোনো অর্থনৈতিক লেনদেন করতে পারছে না। সর্বশেষ শুধু রাশিয়া তাদেরকে স্বীকৃতি প্রদান করেছে। আর এর বাইরে 41টা রাষ্ট্রের সাথে তাদের প্রাথমিক একটা কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়েছে। 41টা রাষ্ট্রে তাদের ডিপ্লোম্যাট আছে, মোট 42টা। কিন্তু আন্তর্জাতিক কোনো ব্যাংকিং চ্যানেলও জাতীয় পর্যায়ে সেখানে আন্তর্জাতিক বিশ্বের সাথে সম্পৃক্ত নাই। যার কারণে কোনো বৈদেশিক মুদ্রা সেখানে প্রপার ওয়েতে ব্যাংকিং চ্যানেলে বা বৈধ উপায়ে, স্বাভাবিক উপায়ে বৈদেশিক মুদ্রাও সেখানে আসার সুযোগ নেই। শুধু দুটো আভ্যন্তরীণ সোর্স থেকেই তাদের রাষ্ট্রের যাবতীয় আয় নির্বাহ হচ্ছে। একটা হলো কিছু কাস্টমস তারা পায় তাদের দেশের সড়ক ব্যবহার করে, আরব দেশের কিছু দেশ থেকে মধ্য এশিয়ার তুর্কমেনিস্তান, আজারবাইজান, উজবেকিস্তান এই জাতীয় কিছু রাষ্ট্রে যে পণ্যগুলো যাতায়াত করে, পণ্যবাহী গাড়ি ঘোড়া যাতায়াত করে, এটার জন্য আফগানিস্তান ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। ওই জায়গা থেকে তারা বড় একটা কাস্টমস বা একটা ট্যাক্স তারা পায়। এটা হলো একটা আয়ের উৎস। আর একটা বড় আয়ের উৎস হলো তাদের যে খনিজ সম্পদ। এটা আল্লাহ পাকের মেহেরবানি তাদের উপর যে বিপুল পরিমাণ খনিজ সম্পদের সমাহার তাদের দেশে আছে। স্বর্ণের খনি, গ্যাসের খনি, কয়লার খনি, এছাড়া আরও অন্যান্য খনিজ পদার্থের বিপুল মজুদ তাদের আছে। চায়নার সহযোগিতায় এখন তারা সেই খনিগুলো উত্তোলন করছে। এই দুইটা সোর্স থেকেই তাদের মূলত জাতীয় আয় ব্যাপকভাবে। এই আয়ের ভিত্তিতে তারা যে রাষ্ট্র পরিচালনা করছে এবং যে ব্যয় নির্বাহ করছে সেটা কিন্তু লক্ষণীয়। তারা যখন ক্ষমতা আরোহণ করে 2021 সালে, তখন এক আফগানি যে মুদ্রা, আফগানিস্তানের মুদ্রাকে বলা হয় আফগানি, সেখানে $1 বিপরীতে ছিল 130 আফগানি। 4 বছরে যেখানে সারা পৃথিবীতেই অর্থনৈতিক অনেক উত্থান পতন হয়েছে, করোনা ভাইরাস সহ নানা ধরনের, সারা পৃথিবীর অধিকাংশ দেশের মুদ্রার মান কমেছে। আমাদের বাংলাদেশেও অনেক মুদ্রা বাংলাদেশি মুদ্রার মান কমেছে ডলারের বিপরীতে। সেই জায়গায় আফগানিস্তানের আফগানি মুদ্রা এখন $1 65 থেকে 68। তো এটা হলো একদিকে। এবং ফিজিক্যালিও আমরা যেটা দেখলাম সরেজমিনে, যে তারা বলল যে আগে কাবুলে যেই জমি বা যেই বাড়ির মূল্য $1 লক্ষ ছিল, 4 বছরের মাথায় সেটা $2 লক্ষ পরিণত হয়েছে। অর্থাৎ তাদের অর্থনীতি আভ্যন্তরীণভাবে ব্যাপকভাবেই তারা সমৃদ্ধ হয়েছে। তাদের আর্থিক যে সক্ষমতাটা
সেটা একটা জিনিস থেকে অনুমান করা যায়, সেটা হলো তাদের দেশে তো 40 বছর ধরে যুদ্ধ চলে, 25 লক্ষ মানুষ শহীদ হয়েছে। তো এই যে বিশেষ করে বিগত 20 বছর ন্যাটো এবং পশ্চিমা আমেরিকার নেতৃত্বাধীন মিত্র বাহিনীর বিরুদ্ধে যে অব্যাহত যুদ্ধ এবং লড়াই সংগ্রাম, এই সংগ্রামে প্রচুর শাহাদাতের ঘটনা ঘটেছে, যার কারণে এই শহীদদের ইয়েতিম এবং বিধবা পরিবার এটা বিপুল পরিমাণ। রাষ্ট্র কিন্তু তাদের সকলের দায়িত্ব গ্রহণ করেছে। 34টা প্রদেশের প্রত্যেকটা প্রদেশে সরকারিভাবে একটা করে উন্নত মানের এতিমখানা নির্মাণ করেছে তারা। বেশ সুন্দর, মানে একেবারে ছিমছাম সুন্দর তার ইমারত এবং পার্ক, সুইমিং পুল ইত্যাদি সব সহ এতিমদেরকে লালন পালন, শিক্ষা দীক্ষা, ভরণ পোষণ যাবতীয় সব কিছু সহ যথেষ্ট সমৃদ্ধ ব্যবস্থাপনা। তো 34টা প্রদেশে এরকম সরকারিভাবে এতিমখানায় এই সকল শহীদদের সন্তানদের দায়িত্ব তারা নিচ্ছে। এর চেয়েও ইন্টারেস্টিং যে ইনফরমেশনটা, সেটা 8 লক্ষ পরিবারকে তারা প্রতি মাসে ভাতা দেয়, নিয়ার অফ 1 মিলিয়ন। এবং সেই ভাতার পরিমাণটাও কমপক্ষে এক এক পরিবারকে বা একজনকে 5,000 আফগানি, অর্থাৎ প্রায় $100। সেই ক্ষেত্রে পার মান্থ প্রায় $100 মিলিয়ন তারা প্রতি মাসে শুধু ভাতা দিচ্ছে। এর চেয়েও বড় আশ্চর্যজনক বিষয় হলো তাদের বিরুদ্ধে যে অপপ্রচারটা আছে, যে তারা মানবিক দিক থেকে তাদের বিবেচনায় অনেক অভিযোগ তাদের বিরুদ্ধে করা হয়। বিস্ময়কর বিষয় হলো এই যে 8 লক্ষ মানুষকে বা ফ্যামিলিকে, পরিবারকে যে তারা ভাতা দিচ্ছে, এর মধ্যে শত্রু মিত্রুর কোনো তারতম্য তারা করে না। তারা যেমনিভাবে তাদের পক্ষীয় নিহত শহীদদের পরিবারদের ভরণ পোষণ দিচ্ছে, তাদের বিপক্ষীয় যারা ছিল, যারা মারা গেছে, তাদের পরিবারদেরকে তারা ভাতা প্রদান করছে। এটা সরাসরি তাদের মন্ত্রণালয়গুলো থেকে তারা আমাদেরকে এই তথ্য সরবরাহ করেছে। বলেছে যে আমরা বাছবিচার ছাড়া যারাই এই ধরনের নিহতদের পরিবারদেরকে 8 লক্ষ মানুষকে তারা প্রতি মাসে ভাতা দিচ্ছে। তো এটা অনেক বড়, আমি মনে করি, অর্থনৈতিক একটা সক্ষমতার বিষয়। এর বাইরে তারা যে কাজটা করছে সেটা হলো তারা ব্যাপকভাবে উন্নয়নমুখী কার্যক্রম, উন্নয়নমূলক প্রকল্প গ্রহণ করেছে। আফগানিস্তানের সীমান্ত দিয়ে একেবারে উজবেকিস্তান, আজারবাইজান, তুর্কমেনিস্তান, 4-5টা দেশ আর আফগানিস্তানের মাঝখান দিয়ে একটা নদী প্রবাহিত হয়েছে, যেটা আফগানিস্তানের মূল নদী। এটাকে আমু দরিয়া বলা হয়। এটা ঐতিহাসিকভাবে মাওয়ারা উন্নাহার হিসেবে আমরা যে নহরের কথা জানি, এটাই সেই নহর। এই নহরের ওই প্রান্তের লোকদেরকেই বুখারা, সমরকান্দের যারা সকল ওলামায়ে কেরাম, ইসলামী পরিভাষায় তাদেরকে ওলামায়ে মাওয়ারা উন্নাহার বলা হয়। এই আমু নদীটা তো সীমান্ত দিয়ে প্রবাহিত আফগানিস্তানের। এই আমু নদী থেকে তারা আফগানিস্তানের ভিতরের দিকে 280 কিলোমিটার ব্যাপী কৃত্রিম নদী খনন করার প্রকল্প হাতে নিয়েছে এবং সেটা 80-90% কাজ শেষ। বেশ বড় বড় তারা এরকম ড্যাম নির্মাণ করার প্রকল্প হাতে নিয়েছে, বেশ বড় বড়। তাদের কথা হলো যে প্রায় বিগত 50 বছরে এই সমস্ত প্রকল্পগুলো শুধু আলোচনায় ছিল, কিন্তু কেউ সেগুলো হাতে নেওয়ার সাহস করে নাই। বর্তমান সরকার ক্ষমতায় এসে সেই ধরনের প্রকল্প তারা বাস্তবায়ন করছে এবং তাদের টার্গেট হলো 30,000 মেগাওয়াট বিদ্যুৎ তারা উৎপাদন করবে। আভ্যন্তরীণ চাহিদা 12 থেকে 15,000, বাকি 15,000 তারা বাইরে সেল করবে এবং আগামী 4 বছরের মধ্যে 6.5 লক্ষ বর্গ কিলোমিটার ব্যাপী আফগানিস্তানের প্রতিটি ঘরে ঘরে তারা বিদ্যুৎ সরবরাহ করবে। এর থেকে বোঝা যায় যে তাদের আত্মবিশ্বাস, কর্মপরিকল্পনা এবং এই উন্নয়নমূলক যত এই যে কাজ, ইনফ্রাস্ট্রাকচারাল যে সমস্ত কাজগুলো আছে, এই কাজগুলো কিন্তু কোনো বিদেশি কোম্পানি না, সব লোকাল কোম্পানিরাই এই কাজগুলো তারা করছে। বিদেশি চাইনিজ কোম্পানি শুধু খনিজ সম্পদ উত্তোলনের ক্ষেত্রে তাদের সহযোগিতা নিচ্ছে। সাচিবিক দায়িত্ব মূলত মাদ্রাসা পড়ুয়ারাই পালন করছে, সেটাই আমাদের কাছে দৃশ্যমান হয়েছে। যেমন তাদের অধিকাংশ মন্ত্রী, আমরা প্রায় 4-5 জন মন্ত্রীর সাথে
পররাষ্ট্রমন্ত্রী, বিদ্যুৎ মন্ত্রী, সমাজ কল্যাণ মন্ত্রী, শ্রমমন্ত্রী, তারপরে আরও আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের নামে একটা মন্ত্রণালয় তারা করেছে, গভর্নর, প্রধান বিচারপতি, সবার সাথে আমরা বৈঠক করেছি। তারা ম্যাক্সিমামই সবাই শুধু পশতু ভাষাতেই তারা দক্ষ। মন্ত্রীরা অন্য ভাষা খুব একটা ব্যবহার করে না। কেউ কেউ যারা পাকিস্তানে পড়াশোনা করেছে তারা উর্দুতে স্বাচ্ছন্দ্য বা কিছু আরবি বুঝে, কিন্তু তাদের প্রত্যেকের দপ্তরে দোভাষী আছে। খুব ফ্লুয়েন্টলি এবং স্মার্টলি তারা ইংলিশ বলতেছে, এবং এই ইংলিশ যারা শিখেছে তারাও সব আলেম, কেউ মুফতি, কেউ মৌলানা সাহেব। তারা সব এই 2-4 বছরের মধ্যে খুব ভালো মানের ইংলিশ আয়ত্ত করে তারাই দোভাষীর কাজগুলো করতেছে। অর্থাৎ তাদের বিশ্বস্ত লোক ছাড়া সেখানে কেউ কাজ করতেছে মনে হলো না। এবং এই পররাষ্ট্র মন্ত্রণালয় সহ এই সব মন্ত্রণালয়গুলোতেও যে তাদের যে একান্ত সহকারী যারা, তারাও এই আলেম ওলামা মুফতি, এবং তারা প্রায় অধিকাংশই এখনও মাদ্রাসায় শিক্ষকতা করে। এবং আমিরুল মুমিনের পক্ষ থেকে এই মন্ত্রী সহ গভর্নর যারা আছে তাদের সকলের প্রতি নির্দেশনা হলো, যারা আগে মাদ্রাসায় শিক্ষকতা করত ওই শিক্ষকতার দায়িত্ব অব্যাহত রাখতে হবে। আমরা এক প্রদেশের গভর্নরের সাথে কথা হলো, খোস্ত প্রদেশের, তিনি হেদায়া সানি পড়ান, সকালবেলা হেদায়া সানি পড়ান, এরপরে তিনি সারাদিন গভর্নর পরিচালনা করেন। আমরা সাধারণত 2টা ভাষা ওখানে তিনটা ভাষা ব্যবহার করা হয়েছে। যে সকল মন্ত্রীরা উর্দুতে মোটামুটি দক্ষ, তাদের সাথে তো আমাদের তো উর্দুতেই সহজেই আমরা কথাবার্তা বলতে পেরেছি। আর যারা পূর্ণ পশতুতে কথা বলেন তাদের সাথে আমাদের উর্দু দোভাষী ছিলেন, কোথাও ইংলিশ দোভাষী। তো আমরা কিছুটা ইংলিশের সাহায্যে, কিছুটা উর্দু, কেউ কেউ আবার আরবিতেও কিছু বলেছেন আর